This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুটো তিনটে কথা খুব কানে খট করে লাগলো জানেন তো। এক, অনেকবার কথা হয়েছিল এই অভিজ্ঞদের সঙ্গে। সেদিন অভিজ্ঞদে ওই অকুস্থলে ছিলেন। সেই অভিজ্ঞদে যাকে লাল জামা পরে দেখা গেছে বলে আইএমএ দাবি করেছিল, সেই অভিজ্ঞদে যিনি ওখানে ছিলেন না, কারণ পুলিশ কর্তা ডিসি সেন্ট্রাল তিনি তো পরিষ্কার করে বলে দিয়েছিলেন, প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমরা ছবিটা দেখানোর পর, ওই অকুস্থলে নাকি বাইরের কেউ ঢোকেননি। সেইখানে উনি যে ছিলেন সেটা তো বললেন এসপি দাস, ডক্টর এসপি দাস। তার সাথে অনেকবার কথা হয়েছিল, 4-5 বার। এবং কথাগুলো কী ব্যাপারে একটু খেয়াল করুন তো। তিনি স্বাস্থ্য দপ্তরের কেউ নন, তার কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায় না, তার কোনো সইসাবুদ নেই, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের সাথে তার কোনো সম্পর্ক নেই। অথচ পুলিশ গেছে কিনা, পুলিশ ঠিকমতো কাজ করছে কিনা, এই সমস্ত ব্যাপার তিনি খোঁজ নিচ্ছিলেন। কখন নেন কেউ? আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে সেই নাকি বড় হয়। বড় হওয়াটা সংসারে খুব কঠিন ব্যাপার জানেন তো। তাই লোকে বড় বললেও নিজেকে বড় মানতে নারাজ এসপি দাস। অভিজ্ঞদের সঙ্গে তার ফোনে কথা হয়েছিল, এই একটা কথা তিনি শুধু হ্যাঁ বলেছেন। এবার এটা ছাড়া এসপি দাস কিন্তু আর কোনো কিছুই, কোনো অভিযোগই মানছেন না। তেমনি এসপি দাসের কথাগুলো আবার রাজ্যের বিরোধী দলগুলো মানছে না। বিরোধীরা বলছেন মেঘনাদের না হয় ব্রহ্মার বর ছিল, এসপি দাসের যে ক্ষমতা আছে বলে সন্দেহ, সেই ক্ষমতা যদি থেকে থাকে তাহলে কিসের জোরে আছে এটাও তো জানা জরুরি। দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনায় এই যে আরজিকর হাসপাতালে অভিজ্ঞরা ভিড় করেছিলেন, সেই ভিড় কি সত্যি এসপি দাসের নির্দেশে হয়েছিল? তিনি কি মেঘনাদের মতো আড়াল থেকে সত্যি তিলোত্তমার বিষয়ে তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেছিলেন? এই সমস্ত বিষয়ে নাকি তদন্ত হওয়া উচিত বলে বিরোধী দলগুলো দাবি করছে। শ্যামাপদ দাস লোকটা কে? তার একটাই সব থেকে পরিচয়, সে মমতা ব্যানার্জির নিজের ডাক্তার। মমতা ব্যানার্জির নিজের ডাক্তার হওয়ার সুবাদে তার কি যোগ্যতা সে জানা নাই, কিন্তু সারা স্বাস্থ্য দপ্তর তার অঙ্গুলি হেলনে পরিচালিত হয়। তাই সেই লোকের সঙ্গে আরজিকর কাণ্ডের ঘনিষ্ঠ সম্পর্ক নিশ্চয়ই আছে, সে যেভাবেই হোক। মুখ্যমন্ত্রীর নিজস্ব ডাক্তার, তিনি পার্সোনাল ফিজিশিয়ান যাকে বলে। মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান মানে বুঝতেই পারছেন তার কত ক্ষমতা। পুরোটা তিনিই সমস্ত কিছু চালাতেন, উনি স্বীকার করছেন না, কথা বলছে একই স্টাইলে। মুখ্যমন্ত্রী যেমন বিপদে পড়লে বলেন আমি কিছুই জানতাম না, আমাদের এই ডক্টর এসপিডিও বলছেন আমি কিছুই জানতাম না। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপদেশ দেন। তাহলে উপদেশ যদি তিনি দিয়েই থাকেন এবং সেটার মধ্যে ভালো মন্দ সব কিছু যদি তিনি বিচার করেন, তাহলে আজকে যে মন্দগুলো ঘটলো তার দায়িত্ব তাকে নিতে হবে, তার দায়িত্ব তিনি ফেলতে পারবেন না। সৌদামিনী লুকায় যেমন জল ধরে, লুকাইলো তেমনি জানকী বনান্তরে। ঠিক তেমনি আজকে কিন্তু মেঘনাদ আবর্তিত হয়েছেন শ্রদ্ধেয় হস্তি শল্য চিকিৎসক ডক্টর শ্যামাপ্রসাদ দাস। তার আক্ষেপ হচ্ছে যে সৌরভ, নিরপেক্ষ, অভিক এরা আর তার নিয়ন্ত্রণে নেই। যাই হোক, একটা জিনিস আমরা বুঝলাম এই সবার বক্তব্যগুলো শোনার পর, মেঘনাদ অবশেষে বেরোলেন। শক্তিশাল তিনি ছুটলেন নাকি তার দিকে শক্তিশাল ছুটে গেল, এটা কিন্তু মস্ত ধাঁধা। তবে আজ বোলপুরের নিচুপট্টিতে যে নবকলেবরটা প্রতিষ্ঠিত হলো, তাতেও তো কয়েকটা প্রশ্ন দেখা দিল। রাজনৈতিক প্রতিহিংসায় জেল নাকি দুর্নীতি করেও জামিন, কোনটা সত্যি? এ নিয়ে তো বিভিন্ন প্রশ্ন চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাই সে বিষয়ে কিছু কথা মনে হচ্ছে আজ না বললেই নয়। রথযাত্রার সময় পুরী গেছেন? বড়দণ্ড বা রাজপথ দিয়ে যাওয়ার সময় ঠিক 2 কিলোমিটার 200 মিটারের মাথায় নন্দী ঘোষের রথ থেমে যায়। কেন জানেন? সেখানেই ভক্ত সালবেগের সমাধি। এবার বিদর্ভী বলে সালবেগ জগন্নাথ মন্দিরে ঢুকতে পারেননি, কিন্তু ভক্তি দেখে স্বয়ং জগন্নাথ নাকি রাস্তায় রথ থামিয়ে তাকে দর্শন দিয়েছিলেন। এখনও
রথযাত্রার সময় জগন্নাথের রথ সালবেগের আশ্রমের সামনে দাঁড়িয়ে যায়, ওখানেই তার সমাধি। ভক্ত আর ভগবান পরস্পরকে নাকি দর্শন করেন। দেখুন, বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল অভিমান করতেই পারেন, তার ভক্তি কি ভক্ত সালবেগের থেকে কম ছিল? 2 বছর 1 মাস 12 দিন জেলে বন্দি জীবন কাটিয়েছেন তিনি, তারপর ফিরলেন। এই 25 মাসে তিনি কতবার তার ভগবানকে স্মরণ করেছেন। জেল থেকে বেরিয়েও তো ভগবানের নামই নিয়েছেন, এমনকি ওই বোলপুরের নিচুপট্টিতে বাড়িতে ঢোকার সময়ও ভগবানের নাম তার মুখে ছিল। তবু ভগবানের দেখা তিনি পেলেন না। কি এমন হলো বলুন তো? 2 বছর পর তিহার জেল থেকে মুক্ত হয়ে বীরভূম জেলায় ফিরছেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল। ভোর 4:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার পরে বিশাল কনভয় রাজ্য পুলিশের এসকর্ট করে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল এগিয়ে যাচ্ছেন বীরভূমের দিকে। মমতা ব্যানার্জি ভালো আছে, মমতা ব্যানার্জির আশীর্বাদে আইনকে সম্মান করি। আজকে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে, আইনকে সম্মান করি। দিদির সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়। শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি। দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে বন্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন, কিন্তু প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে একটি বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায়নি কেষ্ট নাম। ভাবা যায়, ঢাক ঢোল পুষ্পবৃষ্টি, কে বলবে একজন জেল থেকে জামিনে ফিরেছেন। আর ওদিকে দেখুন, তার মুখে যার কথা, সেই মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একবারও তার নামটা মুখেও নেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলপুরে প্রশাসনিক সভা ছিল, সেখান থেকে অনুব্রত মণ্ডলের যে নিচুপট্টির বাড়ি, তার দূরত্ব কত হবে? মেরে কেটে 3 কিলোমিটার। মানে পুরীর জগন্নাথ মন্দির থেকে ওই ভক্ত সালবেগের সমাধির যতটা দূর, তার থেকে সামান্য বেশি হবে আর কি, প্রায় কাছাকাছি। ভক্ত সালবেগ কিন্তু বছরে 1 বার ভগবানের দেখা পান, অথচ অনুব্রত মণ্ডল তিনি 2 বছরের বেশি সময় তার ভগবানের মুখ দেখেননি, আজও দেখতে পেলেন না। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বোলপুরের প্রশাসনিক সভাটা ছিল, সেটা পূর্ব নির্ধারিত কর্মসূচি, কাকতালীয়ভাবে একই দিনে হয়ে গেছে আর কি গোটা বিষয়টা। অনুব্রত মণ্ডল আজই নিচুপট্টিতে পৌঁছবেন এমন নিশ্চয়তা তো ছিল না, তবে ঘটনাচক্রে দুজনে একই সময়ে, খুব কাছাকাছি সময়ে ওই একই জায়গায় পৌঁছে গেছেন, খুব কাছাকাছির মধ্যে, তাই একটা জল্পনা তৈরি হয়েছিল। যাই হোক, জল্পনাটা শেষ পর্যন্ত সত্যি হয়নি, দেখাটাও শেষ পর্যন্ত হয়নি। ভগবান আর ভক্তের মধ্যে কি তাহলে দূরত্ব তৈরি হলো? দেখুন, রাজনীতিতে না এই দুটো জিনিস আকছার ঘটে, এবং কখন ঘটে ওই কেউ জানতে পারে না। নৈকট্য আর দূরত্ব রাজনীতির একদম অব্যর্থ দুটো জিনিস, এটা হবেই কোনো না কোনো সময়, এড়াতে কেউ পারবেন না। তবে এই ক্ষেত্রে কোনোটাই ঘটলো কি না সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা চট করে সম্ভব হবে না। কোনটা ঘটলেও কোনটা ঘটলো, অথবা কোনোটাই ঘটলো না, এর বাইরেও কিছু হলো, নিপাতনে সিদ্ধ হতে পারে, সব কিছু রাজনীতিতে সম্ভব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে বীরভূমে গিয়েও কিন্তু অনুব্রত মণ্ডলের নাম নিয়েছেন, তার মুক্তি পাওয়া নিয়ে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আর কলকাতার থেকে নিচুপট্টি যাওয়ার পথে অনুব্রত যা পুলিশ প্রোটেকশন পেলেন, যেভাবে পাইলট কার দিয়ে তার গাড়ি এসকর্ট করা হলো, সেটা তো প্রশাসন সঙ্গে না থাকলে পাওয়ার কথা নয়। সুতরাং কোথাও গিয়ে তিনি যে প্রশাসনের সুনজর থেকে বঞ্চিত হয়েছেন, সেটা ভাবার কোনো জায়গা নেই। আর প্রশাসন মানেই তো চরম প্রশাসক যিনি শীর্ষে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, দলনেত্রী, যেভাবেই দেখুন আর কি। মানে তার সঙ্গে তার কোথা থেকে কৃপাদৃষ্টি থেকে তিনি যে বঞ্চিত হননি, সেটা ওই এসকর্ট দেখে আমরা বুঝে গেছি। তাহলে দেখা কেন হলো না? আরে কত কারণ থাকতে পারে, সেটাও তো ভাবতে হবে। হয়তো প্রশাসনিক সভায়
রাজনীতিক অনুব্রতর সঙ্গে দেখা করতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়? হতে তো পারে আজকে এই প্রশাসনিক সভায় যখন রাজনীতি নিয়ে দলের সংগঠন নিয়ে কেউ কেউ প্রশ্ন করতে চেয়েছেন, তিনি জবাব দেননি, বলেছেন এটা প্রশাসনিক সভা, মেনটেন করছেন একটা পুরো জায়গাটা ওয়াটার টাইট একটা কম্পার্টমেন্ট করে দিয়েছেন। যেখানে প্রশাসনিক সভা সেখানে প্রশাসনিক সভা, যেখানে সংগঠনের কথা সেখানে সংগঠনের কথা করতে পারেন তিনি, এটা তো তার সিদ্ধান্ত। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন তো উঠছিল, তাহলে কোথাও গিয়ে যিনি কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হননি তার সঙ্গে এতদিন পর এত কাছাকাছি এসেও দেখা সাক্ষাৎ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি এর পেছনেও কোনো স্পেসিফিক কারণ রয়েছে? প্রশাসনিক সভা তো প্রশাসনিক সভার জায়গায়, তার বাইরে তো দেখাটা হতেই পারতো, হলো না কেন? কারুর কারুর বক্তব্য ওই যে কৃপাদৃষ্টিটা রয়েছে এখনও, দেখা না হওয়াটাও সেই জন্যেই। কারণ কোথাও গিয়ে যদি দেখাটা হয়ে যেত তাহলে কিন্তু অন্য রকম প্রচার হতে পারতো, যে প্রচারটা আখেরে অনুব্রত মণ্ডলের ক্ষতি করতে পারত। এবার নিজের ভক্তের সেই ক্ষতিটা কখনোই চাননি দলনেত্রী, এবং সেই জন্যেই হয়তো তিনি আজ দেখা করেননি। দেখুন, অনুব্রত মণ্ডল আজ পর্যন্ত কখনো ভোটে লড়েননি, পঞ্চায়েত প্রধান পর্যন্ত হননি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান, ঠোঁট আর চায়ের কাপের মাঝখানের ফাঁকটা হয়তো তাই ইচ্ছাকৃতভাবেই রেখে দেওয়া হলো, প্রভাবশালী তকমা যাতে অনুব্রত মণ্ডলের গায়ে না লাগে। সারদাকাণ্ডে ওই মদন মিত্র যখন গ্রেফতার হয়েছিলেন তখন কিন্তু এই তকমাটাই সেটে দিয়েছিল সিবিআই, এবং তাতে মদন মিত্রের জামিন পেতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছিল। তারপর থেকে এই প্রভাবশালী শব্দটা কিন্তু তৃণমূল নেতাদের কাছে একদম জুজুর মতো, তাড়া করে ফেরে। কিন্তু অনুব্রত প্রভাবশালী জেনেই তো তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল, তিনি প্রভাবশালী জেনেই তো তাকে মুক্তি দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এগুলো যখন হয়েছে তখন তো তার গায়ে অলরেডি প্রভাবশালী তত্ত্বটা সেঁটে রয়েছে। প্রভাবশালী না হলে তো আর ওই জামিনে জন্য 10 লাখ টাকার বন্ড দিতে হতো না। মুখ্যমন্ত্রী সেটা নিজে উনি উত্তর দিতে পারবেন, বাট মুখ্যমন্ত্রী সব জায়গাতে যাওয়াটা তো বুদ্ধিমানের কাজ নয়, এবং উনি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। উনি জানেন যে আজকে যে জেল থেকে ছাড়া পেয়েছে দুর্নীতির জন্য, তাকে গিয়ে আমি যদি গলায় মালা পরিয়ে আলিঙ্গন করে তাকে যদি আশীর্বাদটা দিই, সেটা আবার কিছু ভোট চলে যাবে। সেই থ্রেট কালচারের যে ঠাকুরদা বলতে পারেন, সেই ঠাকুরদা তো হচ্ছেন আমাদের অনুব্রত বাবু। সেই অনুব্রত বাবুকে আজকে আবির দিয়ে তাকে বরণ করা হয়েছে, তাকে স্বাগত জানানো হয়েছে। তো কে করছে, কার পারমিশনে করেছে? আপনি মনে করেন যে এর পারমিশন মুখ্যমন্ত্রী দেননি? সুতরাং সব জায়গাতে নিজে না গিয়েও পিছন দিকে অনেক কিছু করা যায়, সেটাই উনি বুদ্ধিমতী মহিলার মতো আজকে করেছে। সরকারি কাজে গেছে তো দিদি, আবার কি দিদি যখন কাজে যাকে কাজে লাগে তখন কাজে লাগায়, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি হয়ে যায় দিদির কাছে। হয়তো এখন মনে হচ্ছে এখনই একটু দূরে থাকা দরকার। অনুব্রত এখন ছোঁয়াচে রোগ, অনুব্রতের হয়তো কোনো ছোঁয়াচে রোগ আছে, দূরে থাকা দরকার। দেখুন, ভক্তের যেরকম ভগবানকে প্রয়োজন, ভগবানেরও তো ভক্তকে প্রয়োজন। দুয়ের মিলনেই তো আধ্যাত্ম। এবার নেতার অনুগামীর মিলনেই তো রাজনীতি। বহুদিন পর ওই নিচুপট্টির পার্টি অফিসে অনুব্রত নামক বিগ্রহের দর্শন পেলেন তৃণমূল কর্মীরা। দেখুন, বিগ্রহ শব্দটারও দুটো মানে হয়। পুরো শব্দটা একসঙ্গে উচ্চারণ করলে হয় বিগ্রহ, মানে দেবমূর্তি, আর ভেঙে উচ্চারণ করলে কি হয়? বিগ্রহ, তার মানে বিগড়ে যাওয়া গ্রহ, তার মানে গ্রহের ফের। অনুব্রতের গ্রহের ফের হয়েছিল যে, তাতে তো কোনো সন্দেহ নেই। এখন হয়তো গ্রহ ফিরেছে তার, অ্যাটলিস্ট অনুব্রত বাড়িতে ফিরেছেন, সে নয় জামিনেই হোক, এরপর বিচার শুরু হবে, তারপর যাই হোক। এবার কার গ্রহের ফের, তার জন্য তার ফেরায়, মানে তার গ্রহ ফেরায় অন্য কার গ্রহের ফের শুরু হয়, এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংশয় দানা বাঁধতে শুরু করেছে। এমনিতেই 2024 হচ্ছে শনির বছর, জানেন তো, ওই জ্যোতিষরা বলেন। অনুব্রত ফেরায় কার কপালে যে শনি নাচছে কে জানে। চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী কিন্তু ওই নিচুপট্টির বাড়িতে গিয়ে কয়েক হাত দূর থেকেও অনুব্রত মণ্ডলের দেখা পাননি। ভাবুন, বিধায়ক, সাংসদ তারা গেছেন, অপেক্ষা করেছেন, ফিরে গেছেন, কিন্তু দেখা হয়নি। মলয় মুখোপাধ্যায় দেখা করতে পারেননি, অনুব্রত মণ্ডল দোতলায় উঠে গেছিলেন। এবার
একমাত্র তৃণমূলের ওই কোর কমিটির সদস্য বীরভূমের সুদীপ্ত ঘোষ, তার সঙ্গে অনুব্রত দীর্ঘক্ষণ কথা বলেছেন। এবার সেটা নিশ্চয়ই তার মানে নেহাতি সৌজন্য সাক্ষাৎ নয়, এতজন বাইরে রইলেন আর তিনি গিয়ে কথা বললেন, এটা নিশ্চয়ই একটু কারণ আছে, যদিও তিনি মিটিংয়ের কথা বাইরে বলতে রাজি হন। বলার তো যা বলার বলেছি, এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে? দীর্ঘদিন 2 বছর অপেক্ষা করেছি একটা মানুষের জন্যে। আমরা যেন একটা অভিভাবক ছিলাম, আজকে অভিভাবককে ফিরে পেলাম। দেখুন, অনুব্রত মণ্ডলকে সারা জেলার জন্য কিছু বলার দরকার নেই। উনি যতদিন বাইরে থাকুন না কেন, ওনার মতন সারা জেলা আর কেউ চেনে না, হাতের তালুর মতন তিনি চেনেন, কাজে তাকে বলার দরকার হবে না। তবে তিনি রিপোর্টটা নিশ্চয়ই নেবেন। তিনি যেমন সবাইকে বকাঝকাও করেন, তিনি তো আবার বুকের টেনেও নেন। কাজে সবাই সেটা বোঝে, সেই আবদার সবারই আছে। কাজে সবাই জানেন, কেউ ডিপ্রাইভ হবে না। অনুব্রত মণ্ডলের ছাতার তলায় সবাই এক জায়গায় জড়ো হবে। মলয় মুখোপাধ্যায়ের কথাটা শুনলেন, অনুব্রত মণ্ডল জেলাটাকে হাতের তালুর মতো চেনেন, রিপোর্ট নেবেন, বুকে টেনেও নেবেন। মানে বুকে টেনে নেওয়ার আগে মানে রেগে টেগে যাওয়ার একটা ব্যাপার থাকে, কারুর ওপর তার মানে রেগে যাওয়ার ব্যাপারও আছে। সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে? দেখুন, মলয় মুখোপাধ্যায় তো শুধু অনুব্রত ঘনিষ্ঠ নন, শিব ঠাকুর মামলায় অনুব্রত মণ্ডলের উকিলের ভূমিকাতেও তো আমরা তাকে দেখেছি। সেবার অনুব্রত মণ্ডলের জামিন না চাওয়াই ছিল মলয় মুখোপাধ্যায়ের দায়িত্ব, যাতে অনুব্রতর হেফাজত হয় এবং তাকে এজেন্সি দিল্লি নিয়ে যেতে না পারে। সেই মলয় মুখোপাধ্যায়ের বক্তব্যে কিন্তু ইঙ্গিত যথেষ্ট, বেশ ভালো ইঙ্গিত রয়েছে। তেমন ইঙ্গিত রয়েছে এই বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের অনুপস্থিতিতেও। অনুব্রতর জামিন পাওয়ার পর কাজল ওই নানুরে মিষ্টি বিলি করেছিলেন, কিন্তু দেখা করতে আসেননি। জেলা রাজনীতিতে এমনিতে কাজল শেখের অনুব্রত বিরোধিতার কথা তো কারোর অজানা নয়, দুজনের সম্পর্ক সেটা তো সবাই জানেন। এবার অনুব্রতর অনুপস্থিতিতে জেলা তৃণমূলটাকে কিন্তু ধরে রেখেছিলেন এই কাজল শেখই। পঞ্চায়েত, লোকসভা নির্বাচন পরপর 2টো ইলেকশন জিতিয়ে দিয়েছেন, রক্তপাতও হয়নি। তিনি এর আগের দিন বলছিলেন যে এটা তার কৃতিত্বের মধ্যেই পড়ে আর কি। তাও মানে দলের সামনে একটা রাজনৈতিক মডেল সাফল্যের সঙ্গে দাঁড় করিয়ে দিয়ে, যেখানে ওই রাস্তার ধারে উন্নয়ন দাঁড়িয়ে থাকে না, সেই রকম একটা সময় পার করে দিয়ে আবার কি তিনি ওই উন্নয়নের মডেলে ফেরার ব্যাপারে একটুখানি আপত্তি আছে নাকি? সেই জন্যই কি তিনি আজ অনুব্রতর সাথে দেখা করতে আসেননি? তার মানে দেখুন, অনুব্রত তার নিজের ভগবান মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা পেলেন না, বিকাশ রায়চৌধুরী আর চন্দ্রনাথ সিনহা অনুব্রত মণ্ডলের দেখা পেলেন না, মলয় মুখোপাধ্যায়ের সাথে আবার অনুব্রতর দেখা হলো না, আর কাজল শেখ এলেনই না। মানে বাজি পুড়ল, আবির উড়ল, উৎসব হলো, কিন্তু পুজোগুলো হলো না। আরও একটা কথা, এই পুজোগুলো হলো না বলেই কি বিগ্রহের চোখও আর্দ্র হলো? এবার আর্দ্র চোখ মানে তো দুর্বলতার লক্ষণ। এই সময় দুর্বল হওয়াটাই খুব স্বাভাবিক, কিন্তু কিছু কিছু জায়গায় দুর্বল হওয়া মানে তো আবার বাকি কারোর পেয়ে বসা। সেজন্যই কি কোথাও গিয়ে অনুব্রত মণ্ডল মিডিয়ার চোখের আড়ালে চলে গেলেন? এই বাঘ প্রকৃতির সাথে থাকে, চিড়িয়াখানার বাঘ, আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে। এবং ওখানে শক্তির ব্যাপার নেই, ওখানে মনের জোরটা বাঘের মতো। নেতা জেল থেকে এসেছেন, চুরির দায়ে জেল কেটেছেন। টিএমসির কাছে এরাই গর্ব, এরা বাঘ, সিংহ, হাতি, কারণ সম্পত্তি আছে তো। বালি, কয়লা, গরু, পাথর, পাচারের পর পাচার। না না, আমি গুরুত্ব দিতে নারাজ। মন্ত্রী বসে আছে, আপনাদের মিডিয়ার কাজ নিয়ে এসব দেখাচ্ছেন, মুখ্যমন্ত্রীও যাচ্ছে, এসব আজে বাজে অশিক্ষিত লোককে দেখাচ্ছেন। অনুব্রত মণ্ডলরা আছে বলে গরু পাচার, বালি পাচার, কয়লা পাচারের বেআইনি টোল প্লাজা থেকে কোটি কোটি টাকা তুলে সেই টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস বছরের পর বছর পশ্চিমবাংলার ওপর রাজনৈতিক ক্ষমতা কায়েম করে রাখতে পারে।